গুড মর্নিং অল স্টুডেন্টস। আজকে আমরা স্কিনারের অপারেন্ট কন্ডিশন থিওরি অফ স্কিনার এর প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনগুলো জেনে নেব। আমরা আগের দিন স্কিনারের বিভিন্ন পরীক্ষা এবং তার যে ভিডিও, তার ব্যাখ্যা, এগুলো সব জেনেছি। আজকে আমরা জানব প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনিং। এর কতগুলো ভাগ আছে, প্রত্যেকটা ভাগকে পরপর দেখানো হয়েছে এবং এর পরের যে ভাগ, যেমন রিইনফোর্সমেন্ট এর যে ভাগ, এগুলোকে পরপর দেখানো হয়েছে। ঠিক আছে, দুটো ভাগই আগে হয়েছে, যে একটা রিইনফোর্সমেন্ট আর একটা পার্মানেন্সি বা রিইনফোর্সমেন্ট ইন শিডিউল, এর ভাগগুলো আছে। এইগুলো কিন্তু পজিটিভের ভাগ নয়, এগুলো পরপর তিনটে রিইনফোর্সমেন্টেরই ভাগ এবং ফিক্সড ইন্টারভাল শিডিউল এর এগুলো যে দুটো ভাগ বেরিয়েছে, এগুলো কিন্তু পরপর সব রিইনফোর্সমেন্ট শিডিউলেরই ভাগ। ঠিক আছে, পার্মানেন্সি বা রিইনফোর্সমেন্ট শিডিউলেরই সমস্ত ভাগ। এগুলো, এই লাইনগুলো দুটো আলাদা মনে হতে পারে, তাই তোমাদেরকে আমি আগের থেকেই বলে দিচ্ছি, সবগুলো কিন্তু এটারই ভাগ। এবার আমরা এক একটা করে শিখে নেব যে কোনটাকে কি বলছি। তো চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথমে আছে প্রিপারেশন। তাহলে প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনের প্রথমে আছে প্রস্তুতি পর্ব বা প্রিপারেশন। এখানে কি বলেছেন স্কিনার? বলছেন অপারেন্ট অনুবর্তনের জন্য প্রস্তুতির প্রয়োজন। আবার বলছি, অপারেন্ট অনুবর্তনের জন্য প্রস্তুতির প্রয়োজন, অর্থাৎ এই পর্যায়ে প্রাণীর আচরণগুলিকে বিভিন্ন দিক থেকে সুবিন্যস্ত করা প্রয়োজন। একটু ভালোভাবে বুঝে নাও যে অপারেন্ট অনুবর্তনের জন্য প্রস্তুতির প্রয়োজন, अर्थात प्रिपरेशन। ऑपरेंट कंडीशनिंग के लिए प्रिपरेशन का बहुत ज़रूरी है। किस तरह का प्रिपरेशन? ना, पहले से जो बिहेवियर किया जाएगा उसका पहले से पता होना चाहिए। प्राणीर पूर्व आचरणगुलिर मध्य प्रयोजनीय विन्यास घटाते ना पारले ऑपरेंट सृष्टि হয় না। স্কিনার পরীক্ষায় তিনি প্রথম দুটি পর্যায়ে ইঁদুরকে বাক্সের মধ্যে ঢুকিয়ে তাকে পরীক্ষামূলক পরিস্থিতির বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত করান। অর্থাৎ আবার বলছি, ইঁদুরটিকে পরীক্ষামূলক যে বাক্স, এই বাক্সটির মধ্যে ঢুকিয়ে তাকে প্রথমে পরিচিত করান যে কোথায় কি আছে, কিভাবে কি করতে হবে। स्किनर पहले ये जो रैट है, रैट को पहले ये बॉक्स का अंदर घुसा के उसको ये बॉक्स के बारे में जानकारी देते हैं। उसका बाद जो एक्सपेरिमेंट है उसको करते हैं। ये जो सिस्टम है इसी को बोलते हैं प्रिपारेशन। এই প্রস্তুতিটাই হচ্ছে প্রস্তুতি পর্ব। তাহলে প্রথমেই একটা মূল নীতি, সেই নীতিগুলোর মধ্যে একটা নীতি হচ্ছে প্রস্তুতি পর্ব। নেক্সট আসছে আমরা শেপিং। শেপিংটা কি না, কাঙ্ক্ষিত আচরণ পাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ রিইনফোর্সমেন্ট দিয়ে আচরণের পরিবর্তন ঘটানোর যে স্ট্রাকচার, তা হচ্ছে শেপিং। আবার বলি, कांक्षित आचरण पावर जन्य जो बिहेवियर मुझे चाहिए उसके लिए स्टेप बाय स्टेप रीइंफोर्समेंट देना पड़ेगा। उसका बाद ये जो सिस्टम है, मतलब जो स्ट्रक्चर है, यही है शेपिंग। कांक्षित आचरण पाওয়ার জন্য स्टेप बाय स्टेप রিইনফোর্সমেন্ট দেওয়ার যে প্রসেস বা স্টেপ বা স্ট্রাকচার, যাই বলো না কেন, এই টোটাল সিস্টেমটাই হচ্ছে শেপিং।
একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো সিঁড়ি ভাঙা অঙ্ক, একটা সিঁড়ি ভাঙা অঙ্ক বলতে যেগুলো ওই সমাধান সরল করো যেগুলো বলে, স্টেপ বাই স্টেপ, একটা লাইন তার পরের লাইনটা আগে করতে হবে, তবেই তার পরের লাইনে যাওয়া যাবে। একটা স্টেপ ভেঙে দিলে কিন্তু আর অঙ্কটা বোঝা যাবে না। তো একটা স্টেপ যে প্রসেস, স্টেপ বাই স্টেপ করার যে প্রসেস, এই টোটাল সিস্টেমটা হচ্ছে শেপিং। অর্থাৎ অঙ্কটা যখন হয়ে যাবে তার যে স্ট্রাকচার হয়ে গেল, সেই স্ট্রাকচারটা অর্থাৎ 5 লাইন হোক বা 6 লাইন হোক, এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে শেপিং। সেরকম স্কিনারের পরীক্ষাতেও রিইনফোর্সমেন্ট দেওয়ার যে স্ট্রাকচার, স্টেপ বাই স্টেপ, যে এতটা কাজ হলে আবার রিইনফোর্সমেন্ট দেবো, আবার এতটা কাজ হলে আবার দেবো, এইভাবে যে স্টেপ, এই টোটাল স্টেপটাই হচ্ছে শেপিং। এবার নেক্সট আসছি রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট ব্যাপারটা কি না, এটি আচরণ পরিবর্তনের কৌশল হিসেবে ব্যবহৃত হয়। এটি আচরণ পরিবর্তনের कौशल हिसाबे व्यवहृत है। ये बिहेवियर चेंज करने के लिए स्ट्रैटेजी का तरह यूज़ होता है। बिहेवियर चेंजिंग स्ट्रैटेजी कौन है? रीइंफोर्समेंट। इसका प्रयोग किया जाता है उसी तरह से। এটি আচরণ পরিবর্তনের কৌশল হিসাবে ব্যবহৃত হয়, যা প্রতিক্রিয়ার হারকে বৃদ্ধি করে। মূলত এটি আচরণ নিয়ন্ত্রণের হাতিয়ার। আবার শোনো, এটি হচ্ছে মূলত আচরণ নিয়ন্ত্রণের হাতিয়ার। আচরণটাকে রিইনফোর্সমেন্টের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। যে আচরণটা আমার দরকার, সেই আচরণটা পাওয়ার জন্য যাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি, তাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক রিইনফোর্সমেন্টটা প্রয়োগ করতে হবে সময়ে সময়ে, তবেই কিন্তু আমরা কাঙ্ক্ষিত আচরণটি পেয়ে যাব। তো এর কয়েকটি দিক আছে। প্রথমে হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভটা কি? কোনো কিছু পাওয়ার জন্য প্রাণী কাজ করবে। कोई भी कुछ पाने के लिए काम करेगा। जैसे एक खाने के लिए जो भूखा है वो क्या करेगा? वो खाবার ढूंढेगा। जो प्यासा है वो पानी ढूंढेगा। যারা ক্ষুধার্ত তারা কি করবে? খাবার খুঁজবে। যারা তৃষ্ণার্ত তারা জল খুঁজবে। এই হচ্ছে পজিটিভ। পজিটিভটাকে আমি আরেকটু বলে দিচ্ছি। কোনো প্রতিক্রিয়ার জন্য সঠিক উদ্দীপকটি সদর্থক, অর্থাৎ এটি এমন উদ্দীপক যা কোনো কিছু পাওয়ার জন্য প্রাণীকে কাজ করাবে। এমন উদ্দীপক যা কোনো কিছু পাওয়ার জন্য প্রাণীকে কাজ করাবে। যেমন ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য, তৃষ্ণার্তের কাছে জল। ঠিক আছে? এই উদ্দীপকটির কাজ হলো কোনো কিছু পাওয়ার জন্য প্রাণীকে কাজ করাবে। এই হচ্ছে পজিটিভ। कुछ पाने के लिए उसको काम कराएगा, वही है पॉजिटिव रीइंफोर्समेंट। ठीक है। अब नेगेटिव क्या है? नेगेटिव यही है कि कुछ काम किया है, उस काम के बारे में सोचना कि कोई गलत तो नहीं समझ रहा है, कोई गलत तो नहीं समझ रहा है। ये जो रीइंफोर्समेंट है इसको बोलते हैं नेगेटिव रीइंफोर्समेंट। जैसे कि घर में मम्मी पापा डांटेगी इसीलिए पढ़ना। तो
तो क्या सोच था, मम्मी पापा डांटेगी इसीलिए पढ़ना, लेकिन रिजल्ट क्या आ रहा है, मम्मी पापा डांटना भी बंद हो गया रिजल्ट में, क्योंकि पढ़ रहे हो, और पढ़ने के बाद क्या हो रहा है, तुम्हारा जो ज्ञान है वो भी बढ़ रहा है। तो एक साथ दोनों काम हो गया। यही है नेगेटिव रीइंफोर्समेंट। ये नेगेटिव रीइंफोर्समेंट के द्वारा भी सीखा जाता है, बिहेवियर चेंज किया जाता है। ठीक है। নেগেটিভ শক্তিদায়ক সত্তাটা এরকম, যেগুলি এমন উদ্দীপক যা অন্য কোনো অস্বস্তিকর উদ্দীপক থেকে প্রাণীকে দূরে সরিয়ে রাখে। অন্য কোনো অস্বস্তিকর উদ্দীপক থেকে প্রাণীকে দূরে সরিয়ে রাখে এবং বিকল্প আচরণ সম্পাদনে বাধ্য করে। বিকল্প আচরণ সম্পাদনে বাধ্য করে, যেটা বললাম যে কোনো ছাত্র বাবা মার অসন্তোষ দূর করার জন্য ঘরে বসে একটানা পড়াশোনা করে, এতে পড়াশোনা যেমন হলো তেমনি অস্বস্তিকর অবস্থাও এড়ানো গেল। ঠিক আছে, এইবার আসছি পানিসার, শক্তিদায়ক সত্তা। এই ধরনের উদ্দীপক সুখকর নয়। এই ধরনের উদ্দীপক সুখকর নয়, তাই প্রাণী এই জাতীয় উদ্দীপকের সম্মুখীন হলে কাজ থেকে বিরত থাকে। অর্থাৎ এই সব উদ্দীপক কোনো আচরণের পুনরাবৃত্তি बंद करे। ये पानिशर क्या होता है कि कोई आचरण बार बार ना करे, इसीलिए पानिशर रीइंफोर्समेंट दिया जाता है। पानिशर, इसका उपयोग अभी बहुत कम गया है। इसका एक एग्जाम्पल देने से समझ में आ जाएगा। मान लो घर में करंट है, करंट के एक बल्ब जलाने के लिए 2 तार है, उसको अगर ठीक से नहीं लगाया तो शॉक लगेगा। तो एक बार शॉक लग गया तो और उस तार को लेकर छेड़छाड़ नहीं करोगे, जब प्रॉपर आ जाएगा तभी काम करोगे। तो ये है पानिशर। जो पता नहीं है उसको करेंगे तो क्या होगा, पानिश मिलेगा। ठीक है, तो जितना भी था मैंने बता दिया। और एक ठो एग्जाम्पल मैं दे देता हूँ कि मान लो स्कूल में टीचर ने कुछ काम दिया है घर से करने के लिए, लेकिन अगर नहीं करते हो तो क्या करते हैं, टीचर डांटते हैं, पानिश करते हैं। तो ये इससे क्या होता है, दूसरे दिन से काम करके लिया आता। मास्टर मशाई यदि कोनो काज दें এবং সেটা যদি না করো তাহলে মাস্টারমশাই পানিশ করেন, অর্থাৎ লাঠি পিটে করেন সোজা কথায়। এইবার তার পর দিন থেকে কি দেখা যায় না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয় এবং ঘর থেকে বাড়ির কাজগুলো করে আনতে শুরু করে। এই গেল পানিশার, শক্তিদায়ক উদ্দীপকের টোটাল যে সিস্টেম সেটা কমপ্লিট হলো। এবার নেক্সট আসছি এক্সটেনশন। এক্সটেনশনটা কি, ওই একই আগের মতো, যে রিইনফোর্সমেন্ট দেওয়া যদি বন্ধ হয়ে যায়, একবার কাঙ্ক্ষিত আচরণ পাওয়ার পর যদি ভাবা হয় যে ওই আচরণটি করবে, তাহলে সেটা ভুল। কারণ যদি রিইনফোর্সমেন্ট দেওয়া বন্ধ হয়ে যায় তখন কি হবে, আস্তে আস্তে আচরণটিও বন্ধ হতে দেখা যাবে। এই যে রিইনফোর্সমেন্ট না দেওয়ার ফলে আচরণটি পুনরায় বন্ধ হয়ে যাওয়া, এটাই হচ্ছে এক্সটেনশন, ঠিক আগের মতনই। নেক্সট
स्पॉन्टेनियस रिकवरी, ये भी वही पहले जैसा है कि अगर किसी बिहेवियर का अवलुप्ति होता है तो उसको फिर से लाने के लिए वो एक्सपेरिमेंट बॉक्स में जाना पड़ेगा। যদি আচরণের অবলুপ্তি ঘটে তাহলে পুনরায় পরীক্ষণীয় পরিবেশে আচরণ ফিরিয়ে আনা যায়। এটাই হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি। অর্থাৎ কোনো আচরণ যদি বন্ধ হয়ে যায় তখন তাকে ফিরিয়ে আনার জন্য পুনরায় পরীক্ষণীয় পরিবেশে যেতে হবে এবং একইভাবে যে সেপিংসের মডেল সেইভাবেই, সেপিংস কথাটা এই জন্যই টানলাম যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়, যে পরপর স্টেপ বাই স্টেপ রিইনফোর্সমেন্টগুলো দিতে হবে এবং দিলেই আবার দেখা যাবে যে পুনরায় ওই ধরনের আচরণ বা কাঙ্ক্ষিত আচরণ করছে। নেক্সট, পার্মানেন্সি বা রিইনফোর্সমেন্ট শিডিউল। এটা একটু ভালোভাবে বুঝবে। এটা কি না, স্থায়িত্ব। এটার স্থায়িত্ব কী রকম, তো এখানে কতগুলো ভাগ করেছে। যেমন ইন্টারভেল শিডিউল, এটা কি না 2-3 মিনিট অন্তর খাবার দেওয়া। ইঁদুরটিকে 2-3 মিনিট অন্তর খাবার দেওয়া হচ্ছে। ইন্টারভেল অর্থাৎ কিছুটা গ্যাপ, ঠিক আছে। ইন্টারভেল শিডিউল, কিছুটা গ্যাপ। যেমন 4 ঘন্টা কাজ করার পর শ্রমিকদের पारिश्रमिक देवा। इंटरवल शेड्यूल यही है कि 2-3 मिनट बाद उसको खाना देना, मतलब रीइंफोर्समेंट देना, ये है इंटरवल शेड्यूल। कुछ भी एक तो इंटरवल रह सकता है, जो 2-3 मिनट हो व जो भी हो, इंटरवल मतलब बीच बीच में देना। अब आता है रेशियो। ये रेशियो क्या है कि कोई काम थोड़ा थोड़ा होगा, उसका बाद रीइंफोर्समेंट देंगे। जैसे कुछ काम हुआ, फिर उसका महीने में, जैसे तुम लोग करते हो ट्यूशनी जब पढ़ते हो, पूरा पढ़ने के बाद तो पैसा नहीं देते हो, महीने में देते हो। इसी तरह का है रेशियो शेड्यूल। कुछ मिला कुछ दिया, कुछ मिला कुछ दिया, इस तरह से निर्दिष्ट संख्यक प्रतिक्रिया देवार पर रीइनफोर्समेंट देवा। ठीक है। नेक्स्ट होच्छे फिक्सड इंटरवल शेड्यूल। এটা হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর, যেমন সেটা মিনিটও হতে পারে যে 5 মিনিট পর দেব, ঘন্টাও হতে পারে যে 24 ঘন্টা পর বা 8 ঘন্টা পর, দিন হতে পারে যে 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ, দিন হলে 1 দিন 2 দিন, মাস হলে 1 মাস, 12 মাস, 3 মাস। ঠিক আছে, যেভাবেই ভাঙো ফিক্সড ইন্টারভ্যাল, ওই টাইম হয়ে যাবে এবং রিইনফোর্সমেন্ট পাওয়া যাবে। ঠিক আমাদের মতো যে আমরা কলেজ যাচ্ছি, কলেজে 1 মাস হয়ে যায় এবং আমাদের রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, আবার আমরা কাজ করি, আবার 1 মাস হয়ে যায়, আবার রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। নেক্সট, ভ্যারিয়েবল ইন্টারভ্যাল শিডিউল। ভ্যারিয়েবল ইন্টারভ্যাল শিডিউল, এটার টার্মসটা শুনলেই বুঝতে পারছো যে ভ্যারিয়েবল ইন্টারভ্যাল, অর্থাৎ ইন্টারভ্যালটা ফিক্সড নয়। আগেরটা কি ছিল, ইন্টারভ্যাল শিডিউলটা 2 থেকে 3 মিনিট বলা হয়েছিল, এখানে ভ্যারিয়েবল। ঠিক অনেকটা বোনাসের মতো, যেমন পুজোর বোনাস বা মহরমের বোনাস বা গুড ফ্রাইডের বোনাস, এইভাবে যদি বোনাস দিতে থাকে কোনো ইনস্টিটিউট, সেক্ষেত্রে কী হবে, কাজের গতিটা বেড়ে যাবে। তো রিইনফোর্সমেন্টটা হচ্ছে সেই ধরনের
যে আমার কাঙ্ক্ষিত আচরণ আমি করাবো, এবার স্টেপ বাই স্টেপ যতটা এগোবে ততটা তো তাকে রিইনফোর্সমেন্ট দেবই। তার সাথে সাথে যদি এমন হয় যে সে সঠিকভাবে এগোচ্ছে, বেশি ভুল করছে না, তখন তাকে বোনাসও দিলাম, অর্থাৎ ভেরিয়েবল ইন্টারভেলস দেওয়া হলো। কিছুক্ষণ পরে হয়তো অনেকটা, আবার অনেকক্ষণ পরে একটু, এইভাবে, অর্থাৎ কোনো টাইমিং নেই সেখানে। यहाँ पर कोई टाइम नहीं रहता है, ये वेरिएबल इंटरवल होता है। नेक्स्ट, फिक्स्ड रेशियो शेड्यूल। कोई काम करने के बाद उसके जो रीइंफोर्समेंट है वही है फिक्स्ड रेशियो शेड्यूल। কোনো কাজ করার জন্য নির্দিষ্ট খাবার বরাদ্দ। এইখানে এক্সাম্পলটা এরকম হবে যে ধরে নাও একটা টেন্ডার ডেকেছে কেউ, বিভিন্ন জায়গায় টেন্ডার ডাকা হয়। টেন্ডারের অর্থটা কি, যে একটা কাজ আছে, এই কাজটা সম্পন্ন করার পর এত টাকা দেওয়া হবে, বা এত টাকার একটা টেন্ডার আছে, এই টেন্ডারটা এই কাজটা করে দিতে হবে, তার জন্য এই টাকাটাই বরাদ্দ, টোটাল কাজটার জন্য এই টাকাটাই বরাদ্দ। ফিক্সড রেশিও শিডিউলটাও তাই, কোনো কাঙ্ক্ষিত আচরণের জন্য নির্দিষ্ট রিইনফোর্সমেন্ট বরাদ্দ। এক্ষেত্রে বারবার দেওয়া বা নির্দিষ্ট সময় অন্তর দেওয়ার কোনো দরকার নেই। এখানে কি আছে না, যদি ইঁদুরটা খাবার খেতে আসে, খাবারটা খাওয়া হলে তবেই তাকে আবার খাবার দেওয়া হবে। বারবার যদি সে লিভারে চাপ দেয়, বারবার তাকে খাওয়াটা দেওয়া হবে না। সে কাজটা সম্পন্ন করবে তবেই তাকে খাবারটা দেওয়া হবে। ঠিক আছে, তো এই টোটাল হলো প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশনিং। যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেগুলো আবার বলে দেবো। এটাকে ভালোভাবে পড়বে, এখান থেকে প্রশ্ন বড় আসতে পারে বা শর্ট প্রশ্নও দিতে পারে। আর আমি যখন ক্লাস টেস্ট নেব তখন এখান থেকে প্রশ্ন অবশ্যই দেব। এইবার নেক্সট আসছে আমরা ইউজ অফ অপারেন্ট কন্ডিশন ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ। এক্ষেত্রে আমরা প্রথমেই বলে রাখি এটি একটি প্রোগ্রাম ইনস্ট্রাকশন। প্রোগ্রাম অর্থাৎ এটা আগের থেকে চিন্তা ভাবনা করা একটা इंस्ट्रक्शन। प्रोग्राम, ये एक ठो प्रोग्राम इंस्ट्रक्शन है, ये पहले से बनाया हुआ है, ये होगा फिर क्या होगा इस तरह का कुछ नहीं है। ये टोटल एक ठो शेपिंग है, शेपिंग को अच्छे से समझना है। ये पहले से बनाया हुआ एक ठो इंस्ट्रक्शन है, उसको ठीक से यूज़ करना पड़ेगा। इसको समझने के लिए एक ठो एग्जाम्पल देना जरूरी है। देखो, हम लोग का जो एजुकेशन सिस्टम है, ये एजुकेशन सिस्टम में हर कोई 1 से 10 तक पढ़ते हैं, लेकिन हर कोई रिजल्ट सेम नहीं करते हैं। हर साल कोई ना कोई फास्ट होता है, लेकिन हर साल सभी एक जैसे नहीं लिखते हैं जो फास्ट होते हैं। तो ये भेद क्यों? ये भेद इसीलिए कि सिखाने का एक तो इंस्ट्रक्शन है, जो तुम लोग सीख रहे हो, ट्रेनिंग कर रहे हो, ये क्या है? एक तो इंस्ट्रक्शन है, ये प्रोग्राम इंस्ट्रक्शन है, जिसको बीएड ट्रेनिंग बोला जा रहा है। तो ये प्रोग्राम इंस्ट्रक्शन किस तरह से अप्लाई करोगे, इसके लिए तुम लोग अभी सीख रहे हो। ये अगर क्लास 1 से 10 तक ठीक से अप्लाई हो गया तो रिजल्ट ठीक आएगा, 100% रिजल्ट आएगा। अगर नहीं हुआ तो जितना कमती रहेगा
उतना कम रिजल्ट आएगा। इसमें बच्चे का कोई दोष नहीं है, बच्चे को सही से रीइंफोर्समेंट देना है। ठीक है, तो प्रोग्राम इंस्ट्रक्शन क्या है समझ में आ गया। अब इसका जो प्रयोग है शिक्षा क्षेत्र में, एजुकेशनल सिग्निफिकेंस बोल सकते हो या यूज ऑफ ऑपरेंट कंडीशन इन एजुकेशन, इसका जो प्रयोग है इसको बता रहे हैं। देखो प्रथमे এটা বিদ্যালয় শিশুদের শিক্ষণের জন্য প্রস্তুতি প্রয়োজন। বিদ্যালয়ে শিশুদের শিক্ষণের জন্য প্রস্তুতি প্রয়োজন। বিদ্যালয়ে কিভাবে পড়াশোনা করতে হয় তার তো একটা প্রস্তুতির প্রয়োজন। বাচ্চারা তো এসেই বিদ্যালয়ের বেঞ্চে বসে মাস্টারের দিকে তাকাবে না, তাকে সেটা শেখাতে হবে। তাহলে আমরা এই অপারেন্ট কন্ডিশনের মাধ্যমে সেটা করতে সক্ষম হব। নেক্সট, শিক্ষণ কৌশল প্রয়োগ। আমরা যে টিচিংটা শিখব বা শিখছি সেই টিচিংটাকে কি বলছে? শিক্ষণ কৌশল, টিচিং প্রসেস। সেই কৌশলগুলো প্রয়োগ করব আমরা অপারেন্ট কন্ডিশনের মাধ্যমে। কীরকম না, আমরা যখন শিক্ষার্থীদের শিক্ষা দেব তখন আমরা কি করব? একটা লেসন প্ল্যান তৈরি করব। এই লেসন প্ল্যানটা কি? এটা তো আসলে একটা শিক্ষণ কৌশলের প্রয়োগ, ওটাও প্রোগ্রাম ইনস্ট্রাকশন। তুমি একটা কি করেছো? লেসন প্ল্যান তৈরি করে এনেছো, ইনস্ট্রাকশনকে তুমি পরপর সাজিয়ে এনেছো, সেটা অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে শাস্তিদান পরিত্যাগ। শিক্ষার্থীদের শিক্ষাদানের সময় কোনো রকম শাস্তিদান দেওয়া যাবে না। যদিও নীতির মধ্যে আছে পানিশার, কিন্তু পানিশারটাকে আমরা বর্জন করব, কারণ ওর ইফেক্টটা খারাপ হতে পারে। আমাদের কাছে আরও অন্যান্য অপশান রয়েছে, তাই আমরা শাস্তিদান থেকে বিরত থাকব। শাস্তিদান করলে কি হয়? ভীতির সঞ্চার হয় যে স্যার বকবেন বা স্যার মারবেন, তাহলে স্যারকে জিজ্ঞাসাই করব না। এই যে একটা ভীতি, তার জন্য এই শাস্তিদান থেকে পরিত্যাগ থাকাটাই ভালো। নেক্সট, পরিকল্পিতভাবে রিইনফোর্সমেন্ট নির্বাচন। এই যে পরিকল্পিতভাবে রিইনফোর্সমেন্ট নির্বাচন, এইটা যদি ভালোভাবে কোনো টিচার শিখে যায় তাহলেই সেই স্কুলে দেখবে সেই টিচার পপুলার হয়ে যায়। কারণ কোনো ছাত্রের যে প্রবলেম, সেই প্রবলেমটার যদি সমাধান করতে পারা যায় তাহলেই সেই ছাত্র কি করবে? সেই টিচারকে আরও ভালোবাসবে। টিচার হিসাবে এটাই আমাদের কাঙ্ক্ষিত আচরণ। তাহলে এটা পাওয়ার জন্য কি করতে হবে? পরিকল্পিতভাবে রিইনফোর্সমেন্ট নির্বাচন, অর্থাৎ তার যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী রিইনফোর্সমেন্টগুলো পরিকল্পিতভাবে দিতে হবে। ব্যক্তিত্বের বিকাশ। অপারেন্ট কন্ডিশনের অভাবে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব। কারো যদি ব্যক্তিত্বের বিকাশ না ঘটে, রিইনফোর্সমেন্টের মাধ্যমে ধীরে 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 বা স্টেপ বাই ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সম্ভব। সুভাষ গঠন, অর্থাৎ ভালো বক্তৃতা। তোমরা অনেকেই কলেজের প্রোগ্রামগুলোয় অংশগ্রহণ করতে ভয় পাও। ভয়টা মনের, যে আমরা ভালো বলতে পারি না, কোনোদিন বলার চেষ্টা করেছি কিনা সেটাও সন্দেহ। তোমরা নিজেদেরকে প্রশ্ন করবে যে তোমরা কোনোদিন বলেছো নিজেদের কাছে যে আমি বলতে পারছি কি না, সেটাও সন্দেহ আছে। কারণ আমরা যখন নির্বাচন করি তখন দেখি
যাকে মনে হয় যে বলতে পারবে সেই বলতে পারে না, অথচ যাকে মনে হয় না সে খুব সুন্দর বলে। তো চেষ্টা করতে হবে। এই চেষ্টা করলেই যে আমার রেজাল্টটা 100% আসবে তা নয়, স্টেপ বাই স্টেপ যেটাই করবে স্টেপ বাই স্টেপ। আজ ছোটোর থেকে এত বড় হয়েছো, আজ পর্যন্ত কোনো জিনিস এক চান্সে হয়নি, স্টেপ বাই স্টেপ হয়েছে সব কিছুই। পড়াশোনা করেছো সেটাও স্টেপ বাই স্টেপ করেছো, গান শিখেছো তাও স্টেপ বাই স্টেপ, কোনো বাদ্যযন্ত্র বাজাতে শিখেছো সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ। তাই সুভাষ গঠন অর্থাৎ ভালো বক্তা তখনই গঠিত হবে যখন স্টেপ বাই স্টেপ তাকে বলতে শেখানো হবে। পাটিগণিত শেখানো, নেক্সট পাটিগণিত শেখানোর ক্ষেত্রে কি না, পাটিগণিত শেখানোর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ শেখাতে হবে, অর্থাৎ যা যা বলা হবে সেগুলো যতটা বলা হবে ততটা করার পর স্টেপ বাই স্টেপ শেখাতে হবে। বানানের ক্ষেত্রেও তাই। বানানের ক্ষেত্রে কি হবে না, একটা বানান শেখাতে গেলে তাকে এক একটা অক্ষরের উচ্চারণ শেখাতে হবে। এক একটা অক্ষরের উচ্চারণ যখন সে ভালোভাবে করতে পারবে তখনই সে বানান সঠিক লিখতে পারবে, সঠিক বলতে পারবে। অর্থাৎ অক্ষরের উচ্চারণ জানাটা আমাদের কাছে বেশি প্রয়োজন, তবেই বানানটা সঠিকভাবে শেখানো সম্ভব হবে। যাই হোক, আজকে এই শিক্ষাক্ষেত্রে প্রয়োগ এবং প্রিন্সিপাল অফ অপারেন্ট কন্ডিশন এই দুটো ভালোভাবে বারবার ভিডিওটি দেখে বুঝে নেবে। নেক্সট দিন আমরা অন্য কিছু করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।